হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি প্রতিদিন রোম্যান্টিক, মাফিয়া, গ্যাংস্টার, রহস্য, ফানি সব ধরনের গল্প শুনতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন, যাতে কোনো গল্পই মিস না যায়। তাহলে চলেন আজকের গল্পটি শুরু করা যাক। আপনারা শুনছেন আবির হাসান নিলয়ের লেখা মামাতো বোন যখন বউ গল্পের প্রথম পার্ট। আমি মাইশার দিকে বেশ রাগী চোখেই তাকিয়ে আছি। আমি ইচ্ছে করছে সামনে গিয়ে কষে একটা চড় বসিয়ে দিই। ফ্রাজিল মেয়েটা কাজ কম করে আর আমার সাথে বাদরামি করে বেশি। শান্তিতে ঘুমিয়েছিলাম, বজ্জাত মেয়েটা এসেছে আমাকে ডাকতে। ডাকবি ভালো কথা, গায়ের ভেতরে সুরসুরি দেবার কি কোনো মানে আছে? ফ্রাজিল মেয়ে। রেগে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দেখি আমার মা ওর পেছনে এসে দাঁড়িয়েছে। মায়ের চোখে মুখেও দুষ্টুমির আভা। মা এসেই বললেন, নিলয়, এখনো বিছানায় তুই? মাইশা, আরও দুটো তেলাপোকা ধরে এনে ওর গায়ে ছেড়ে দিতে পারিসনি? মাইশা একগাল হেসে উত্তর দিল, ফুপি, তোমার ছেলে যে একটা ঢেঁড়স, তাতে 4টে তেলাপোকাতে হবে না। সাপখোপ আর টিকটিকি ধরে এনে ওর গায়ের উপর দেওয়া দরকার, তাহলে যদি শল্কমাথের মতো একটু নড়ে চড়ে ওঠে। আমি মেজাজ গরম করে বললাম, দেখ মাইশা, একদম ফাজলামো করবি না। তুই এখনই আমার চোখের সামনে থেকে যা, অসহ্য লাগছে তোকে। মাইশা বলল, এই যে যাচ্ছি, তবে তোর জন্য স্পেশাল সাইজের তেলাপোকা ধরতে যাচ্ছি, একটু অপেক্ষা কর, আসছি আমি অভিযোগের সারে বললাম, মা, দেখছো ও কি বলছে? ওকে একটু যেতে বলবে আমার সামনে থেকে। মা বললেন, তুই আগে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আর একটুও যদি দেরি করিস তবে তোর জন্য আমি নিজেই তেলাপোকা ধরে এনে কম্বলের ভেতর ঢুকিয়ে দেব। একদম রসিকতা করছি না কিন্তু। আমি অনীহা নিয়ে বললাম, ধুর, তোমরা সবাই এমন কেন? সকাল সকাল শান্তিতে একটু থাকতেও দাও না। মাইশা হাসতে হাসতে বলল, হি হি হি, বুড়ো হাতি নাকি তেলাপোকা ভয় পায়। আহারে, আমাদের রাজপুত্রের দশা দেখে আর বাঁচি না। কথাটা বলেই মাইশা রুম থেকে এক দৌড়ে পালিয়ে যায়। মেয়েটা আমার মামার মেয়ে। মা ছোটবেলা থেকেই মামাকে নাকি কোলে, পিঠে, ঘাড়ে, মাথায় করে মানুষ করেছেন। মায়ের এই মানুষ করার গল্প শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয়, মামা কি তবে আগে অন্য কোনো প্রাণী ছিলেন? মানুষ করার পর কি তিনি মানুষ হয়েছেন? এই প্রশ্নটা সারাক্ষণ আমার মাথার ভেতর ঘুরপাক খায়। মায়ের বিয়ের পরেই মামাকে নিজের সাথে করে এই বাড়িতে নিয়ে আসেন মা। তারপর থেকে মামা আমাদের সাথেই আছেন, আর এখন তার মেয়ে মাইশাও এই বাড়িতেই থাকে। ছোটবেলা থেকেই তেলাপোকাকে আমি জমের মতো ভয় পাই। মা আর মামি এই ব্যাপারটা নিয়ে আমাকে যে পরিমাণ টিজ করেন, তা ভাবলে মাঝে মাঝে নিজেরই সন্দেহ হয় আমি আসলে ওনাদের নিজের ছেলে নাকি কুড়িয়ে আনা কোনো পরিত্যাজ্য সন্তান। আর আমার এই দুর্বলতার সুযোগটা সবচাইতে বেশি নেয় নাজিয়া, মাইশা, রিয়াদ আর সাজিদ। তবে মাইশা যেন 1 ডিগ্রি ওপরে। সে সারাক্ষণ আমাকে তেলাপোকার ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করে নেয়। তবে সবচাইতে বেশি মজা নিয়েছে আর কাজ হাসিল করেছে মাইশা। শয়তানটা সবসময় আমাকে তেলাপোকার ভয় দেখিয়েছে আর টিপ্পনি কেটে বলেছে, মেয়ে মানুষ তেলাপোকা ভয় পায় সেটা জানতাম রে নিলয়, কিন্তু তোর মতো এমন গান্ডু যে তেলাপোকা দেখে হার্ট অ্যাটাক করার দশা হয়, সেটা জানা ছিল না। তুই আসলে ছেলে জাতির আতঙ্ক না, তুই হলি কলঙ্ক। অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠলাম। জানালার পর্দা সরিয়ে দেখলাম পুরো বাড়িটা বেশ ভালো মতোই সাজানো হয়েছে। চারদিকে একটা উৎসব আমেজ। হবেই না কেন, আমার বড় চাচাতো ভাই মানে সাজিদের নিজের ভাই রাজ ভাইয়ের বিয়ে আজ। 51বর্তী এই বিশাল পরিবারের প্রথম কোনো ছেলের বিয়ে হচ্ছে। বংশের আনাচে কানাচে যত আত্মীয় স্বজন ছিল সবাই আজ এই বাড়িতে এসে ভিড় জমিয়েছে। আর কাজিনগুলোর কথা তো বলাই বাহুল্য। রাজহাঁসের মতো এক পাল সারা বাড়ি মাথায় করে রেখেছে। আমার অবশ্য এসব অনুষ্ঠান, জাঁকজমক বা হইচই ভালো লাগে না। ছোটবেলা থেকেই যে লাগতো না তা নয়, কয়েক বছর আগে থেকেই কোলাহল কেমন যেন অসহ্য মনে হয় আমার কাছে। সবসময় একা আর চুপচাপ থাকতেই এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। কাল রাত থেকেই কান ঝালাপালা করা গান শুরু হয়েছে মাইকে। সাজিদ, রিয়াদ আর জিসান যে এসবের মূল হোতা তার আলাদা করে বলে দিতে হয় না। কি সব ভিতঘুটে র্যাপ গান বাজিয়ে চলেছে ওরা। আপনা টাইম আয়েগা আয়েগা। নিজের টাইম আসুক আর না আসুক, আমার কান যে যাওয়ার দশা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এমন সময় মা আবারও রুমে ঢোকেন, তার হাতে এক গাদা জামা কাপড়। আমাকে এখনো বিছানার কাছে দেখে রেগে মা বললেন, নিলয়, উঠেছিস তুই? ওহ, তোকে নিয়ে আর পারি না বাপু। ঢাকা থেকে বাড়িতে আনতে তোকে যেমন হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে হয়েছে, এখন দেখছি বিছানা থেকে নামাতেও তার চেয়ে বেশি তোয়াজ করতে হবে। এই ছেলে, তুই এখনই ঢাকা চলে যা, ওখানে গিয়েই পড়ে থাক। আমি চমকে উঠলাম। আজ তো রাজভাইয়ার বিয়ে, আমাদের পুরো পরিবারকে বরযাত্রী হয়ে কোণের বাড়িতে যেতে হবে। বালিশের পাশে থাকা হাতঘড়িটা কাছে নিয়ে দেখলাম সকাল মাত্র 8টা বাজে। আরে বাবা, এত সকালে কে ওঠে নাকি? আমার ঘুম অবশ্য বেশ ভোরেই ভেঙে যায়, কিন্তু ওই যে বিছানা ছাড়তে একদম মন চায় না, আলসেমি লাগে। নেহাত প্রাকৃতিক ডাক না আসলে বিছানা ছাড়তে ইচ্ছে করে না আমার। ইচ্ছে করে সারা দিন এইভাবেই শুয়ে থাকি, কিন্তু আজ তো সেই উপায় নেই।
কোণের বাড়ির দিকে রওনা হতে হবে, আর সামনে মাইশার মতো উপদ্রব তো আছেই। সব মিলিয়ে দিনটা যে রোমাঞ্চকর আর তেলাপোকাময় হতে যাচ্ছে তা বেশ বুঝতে পারছি। মা আমার সামনে এসে চুলগুলো জোরে টেনে একটু ঝাঁকিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, নিলয়, তুই আর সজারুর মধ্যে তফাৎ কি জানিস? আমি বললাম, কি তফাৎ? মা উত্তর দিলেন, আসলে কোনো তফাৎ নেই। তোর মাথায় এত বড় বড় চুল কেন শুনি? যখন মোটা ফ্রেমের চশমাটা পরে থাকিস না, তখন তোকে দেখতে বেশ ভালো লাগে। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। বরযাত্রীর গাড়ি সেই সকালেই চলে এসেছে। তোর আব্বু আর চাচার কাজের কোনো শেষ নেই, তাদের তো হেল্প করিসই না, অন্তত তুই একটু তাড়াতাড়ি ওঠ। রাজের পর তো তোরই সিরিয়াল, এমন অলস হলে তোকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? আমি অনীহা নিয়ে বললাম, ওহ মা, তুমি যাও তো এখান থেকে। আমি ভাবছি ভং ধরব, মানে সন্ন্যাসী হয়ে যাব, একা একা বনবাসে চলে যাব। আমাকে শুধু দুটো কোল মালিশ দিও, তাতেই হবে। তবুও আমি বিয়ে করছি না, মেয়েদের উপর একদম বিশ্বাস নেই আমার। ওরা আজ আছে তো কাল নেই। মা কপট রেগে বললেন, একটা থাপ্পড় দেব একদম। মেয়েদের উপর বিশ্বাস নেই মানে? আমরা তবে কি, আমরা কি মানুষ নই? আমি হেসে বললাম, না মানে, আচ্ছা ঠিক আছে মা, যাও, আমি একসাথে 2-4টে বিয়ে করব, খুশি তো? ঘর থেকে বেরোতে বেরোতে মা বললেন, ফাজিল ছেলে একটা, যা জলদি রেডি হ। আমি তোর সব কাপড় বিছানায় বের করে রাখছি, যেটা তোর পছন্দ হয় সেটাই পরে নিবি। মা ঘর থেকে বেরিয়ে যান। যাক, কিছুক্ষণ পর মাইকটা বন্ধ হয়েছে। সাউন্ড বক্সের দাপটে রাতে একদমই ভালো ঘুম হয়নি আমার, এখনও চোখ দুটো ঘুমে জড়িয়ে আছে। ভোরবেলা থেকেই ফাজিলগুলো আবারও গান বাজানো শুরু করেছিল। সকালে কোনো রকমে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে আছি, তখন ওই বজ্জাত মেয়েটি মাইশা এসে রুমের দরজা আটকায়নি কাল। ফাজিল মেয়েটা রুমে এসে আমার কম্বল ধরে টেনে আমাকে সুরসুরি তো দিয়েছেই, সাথে গায়ের উপর ছেড়ে দিয়েছিল তেলাপোকা। আমি জোরে চিৎকার করে উঠি, আর বজ্জাত মেয়েটা দাঁড়িয়ে খিলখিল করে হাসে। গোসল সেরে ফ্রেশ হয়ে রুমে আসি। মা বিছানার ওপর বেশ কিছু কাপড় গুছিয়ে রেখে গেছেন। আমি আলমারি থেকে নিজের পছন্দ মতো কয়েকটা জিনিস বেছে নিই। একটা কালো প্যান্ট পরে নিলাম, সাথে ধবধবে সাদা একটা গেঞ্জি, আর তার ওপর নীল রঙের ব্লেজার। গলায় একটা জিন্স কাপড়ের ওড়না স্টাইল করে পেঁচিয়ে নিই। আমার পোশাক আশাকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, প্যান্টের নিচের দিকটা আমি সবসময় একটু ছোট রাখি বা খানিকটা গুটিয়ে রাখি, তার সাথে পায়ে দিই কনভার্স, লোফার অথবা কেডস। আজ সাদা কনভার্সটাই পায়ে গলিয়ে নিলাম। সব কিছু ঠিকঠাক পরে আয়নার সামনে দাঁড়াই। দাড়িটা বেশ খানিকটা বড় হয়েছে, তবে ট্রিমার দিয়ে সুন্দর করে স্টাইলিশ করে ছাঁটা। মাথার চুলগুলো বেশ বড়, সামনের দিকে প্রায় নাক পর্যন্ত ঝুলে পড়ে। হাতে কিছুটা জেল নিয়ে চুলগুলো ওপরের দিকে স্পাইক করে দিই। চোখে আমার সেই চশমা, যার লেন্স -1.50। আসলে সারাদিন ঘরবন্দি থেকে ল্যাপটপ আর ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে চোখের ওপর যে পরিমাণ ঝড় গেছে, সেই ঝড় সামাল দিতেই এই চশমা পরা। পুরো শরীরে একপ্রস্থ বডি স্প্রে মেরে রুম থেকে বেরোই। হাতে আমার প্রিয় ডিএসএলআর ক্যামেরা। ড্রয়িং রুমে পা রাখতেই দেখি বাড়ির সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবার এমন অবাক হওয়াটা অবশ্য স্বাভাবিক, কারণ গত 4 বছরে আমি এভাবে সেজেগুজে নিজেকে কখনো প্রকাশ করিনি। আজকের এই পরিবর্তনটা শুধুই মায়ের জোড়াজড়িতে। সবাই মোটামুটি রেডি। বাড়ির সামনের রাস্তায় সারিবদ্ধভাবে 8টা গাড়ি দাঁড়িয়ে আছে। কোণের বাড়িটা একটু দূরে হওয়ায় সকাল সকালই রওনা হতে হচ্ছে, না হলে পৌঁছতে বিকেল গড়িয়ে যাবে। আমি বাড়ির উঠানে এসে দাঁড়ালে দাদি আমার সামনে এসে দাঁড়ান। পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বেশ অবাক হন তিনি। আমি দাদির দিকে একটা চোখ মেরে দুষ্টুমি করে বলি, কি গো সুন্দরী বুড়ি, নাতিকে এভাবে দেখছো কেন? নজর দিচ্ছ নাকি? দাদি অবাক হয়ে বললেন, তুই আমাদের নিলয়? না মানে, তোকে তো আমি চিনতেই পারছি না রে। তুই কি সত্যিই সেই তেলাপোকা ভয় পাওয়া নিলয় নাকি অন্য কেউ? আমি মজা করে বললাম, আরে না গো সুন্দরী, আমি আসলে নিবিড়। নিবিড় আমার দাদুর নাম ছিল। তোমাকে ওপারে একা একা রেখে ভালো লাগছিল না, তাই নিতে এসেছি। চলো না জানু, আমরা কোথাও গিয়ে প্রেম করি, যাবা আমার সাথে? দাদি হেসে বললেন, যা শয়তান, তোর দাদুর নাম মুখে আনিস না। প্রেমের বয়স তো সেই কবে পার হয়ে গেছে, আর তুই আসছিস এখন আমাকে প্রেমের অফার দিতে? তোর লজ্জা করে না? আমি দাদির হাত ধরে বেশ গাম্ভীর্যের সাথে বললাম, তুমি কিন্তু যথেষ্ট সুন্দরী আছো দাদি, তুমি রাজি থাকলে আমি এক্ষুনি সব ছেড়ে তোমার হাত ধরব। দাদি আমার হাতে একটা আলতো থাপ্পড় মেরে হেসে বলল, থাম ভাই থাম, আমার আর প্রেমের দরকার নেই। আমি এবার নকল কান্নার ভান করে বললাম, ও বুড়ি, ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি করে মেরে ফেলো, তবু আমাকে ভাই ডেকো না, জানু বলতে পারো চাইলে। দাদি একগাল হেসে আমার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আসলাম একটু তোকে প্রাণ ভরে দেখতে, আর তুই তোর সেই পুরনো ফাজলামো শুরু করে দিয়েছিস। যা, তোর সাথে আজ থেকে আমার ব্রেকআপ। আরে শোন না, রাজ দাদু ভাইয়ের হবু বউয়ের কিন্তু অনেকগুলো বোন আছে, ভালো করে নজর রাখবি।
ওখান থেকে টাঙ্কি পাঙ্কি মেরে একটা ভালো দেখে বউ নিয়ে আসবি, বুঝলি? আমি এবার দাদির দিকে এক পা এগিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, তুমি সামনে থেকে যাবে নাকি একদম কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেব? দাদি হাসতে হাসতে চলে গেল। দাদু মারা গেছেন বছর 3 আগে। দাদি এই বাড়ির সবাইকে খুব ভালোবাসে, বিশেষ করে বড় চাচি, আম্মু আর মাইশার মাকে সে নিজের মেয়ের মতোই আগলে রাখে। দাদির কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাইকের কাছে গেলাম। রাজ ভাইয়ার এটা বাইক, ইয়ামাহা R15। সাদা আর লাল রঙের কম্বিনেশনটা বেশ দারুণ। 3 মাস আগে এটা কিনেছে সে। ভাইয়ার বন্ধুগুলো সব বড় গাড়িতে যাবে। আমি, শাওন, আরাফ আর মামুন, আমরা 4 বন্ধু বাইক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই 3 জন ছাড়া এলাকায় আমার তেমন কোনো বন্ধু নেই, যা আছে সব ছোটবেলার প্রাইমারি লেভেলের বন্ধু। আমার বাকি সব বন্ধু তো সব ঢাকাতেই থাকে। বাইক স্টার্ট দিয়ে গেটের বাইরে আসলাম। পরনে কালো প্যান্টের সাথে সাদা কনভার্স, সাদা গেঞ্জির ওপর নীল ব্লেজার আর গলায় সেই স্টাইলিশ ওড়না। গেটের সামনে দাঁড়িয়ে বন্ধুদের অপেক্ষা করছি, ঠিক তখনই মাথার পেছনে জোরে একটা গাট্টা অনুভব করলাম। ঘুরে তাকিয়ে দেখি দাঁত বের করে মাইশা দাঁড়িয়ে আছে। আমি মাথায় হাত বুলিয়ে বেশ বিরক্ত হয়ে বললাম, অন্তত আজকের দিনটাতেও একটু শান্তিতে থাকতে দিবি রে আপু, কেন এমন করিস আমার সাথে? মাইশা মুখটা ভেঙচি কেটে পাল্টা জবাব দিল, ফল দিও, জুস দিও, কিন্তু খালি আটি দিও না। বোম দিয়ে উড়িয়ে দাও, তবু আমাকে আপু ডেকো না। তোর মুখ থেকে আপু ডাক শুনলে আমার পিত্তি জ্বলে। আমি এবার দাঁত কিড়মিড় করে মেজাজ দেখিয়ে বললাম, মাইশারে মশা, তুই তো একটা আস্ত ডেঙ্গু মশা, যা সামনে থেকে দূর হ, আমাকে একটু শান্তিতে থাকতে দে। মাইশা এবার একটু রহস্যময়ী হাসি দিয়ে বলল, আরে নিলয়েন না, রাগ করিস না, একবার পেছনে তাকা না। আমি বেশ সন্দেহ নিয়ে ভুরু কুচকে তাকালাম। কেন, পেছনে কেন তাকাবো? কোনো ভয়ঙ্কর প্রাণী আছে নাকি? মাইশা আমার কান ঝরে ঘুরিয়ে দিয়ে বলল, আরে তাকা না একবার। পেছনে তাকিয়ে দেখি একদল মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাউকেই আগে দেখিনি। কেউ শাড়ি পরেছে, কেউ আবার জমকালো 3 পিস। একবার চোখ বুলিয়ে আমি আবার মাইশার দিকে ফিরলাম। আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে তাচ্ছিল্য করে বললাম, তাকালাম তো কি হয়েছে, এদের দিয়ে আমি কি করব? মাইশা এবার একটু রহস্যময় হেসে উত্তেজনা নিয়ে বলল, আরে ভাজিল, দেখ না, সামনে কালো রঙের শাড়ি পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ও আমার বান্ধবী ঐশী। ও তোর দিকে হাঁ করে তাকিয়েছিল অনেকক্ষণ। জানিস, আমার কেন যেন মনে হয় ও তোকে লাইন মারতে চায়। মেয়ে মানুষ তো, তাই নিজে থেকে আগ বেড়ে কিছু বলতে পারছে না। একটু চান্স নিয়ে দেখ, আজই তোকেও প্রপোজ করবে। তুই যখন বাইক নিয়ে বের হচ্ছিস, ঐশী একদম পলকনিহীন তাকিয়েছিল। শেষে আমি তোর মাথায় চাটি মেরে বললাম, কিরে, ওর দিকে এভাবে তাকাচ্ছিস কেন? সে কি বলেছে জানিস? আমি একটু উৎসুক হয়ে বললাম, কি বলেছে ওই মশা? মাইশা হাসি চেপে বেশ সিরিয়াস হবার ভান করে বলল, ও বলেছে, তোর ফুফাতো ভাই তো সেই একটা মাল রে, একদম সুপার হ্যান্ডসাম। ও কি জিম করে নাকি? দেখতে তো অনেক সুন্দর। কি করে ও, সিঙ্গেল তো? আমি এবার একটু ভাব নিয়ে মুচকি হেসে বললাম, তুই কি বলেছিস? মাইশা এবার অট্ট হাসি দিয়ে বলল, আমি বলেছি, ওর মতো বাঁদর আর একটাও নেই এই তল্লাটে, খালি মেয়ে দেখলে পিছু পিছু ঘুরঘুর করে। খবরদার ওর পাল্লায় পড়িস না, তোকে কাঁদিয়ে ছাড়বে। মহা শয়তানি একটা ছেলে, ও একগাদা গার্লফ্রেন্ড পালে। আমি এবার সজোরে চিৎকার করে রেগে বললাম, মশার বাচ্চা, তুই কেন সবসময় এমন করিস? আমার সম্পর্কে একটু ভালো কথা বললে তোর পেটের ভাত হজম হতো না? যাই হোক, নিলয় মেয়েদের একদম ডোন্ট কেয়ার ভাবে চলে, যা ভাগ এখান থেকে। মাইশা এবার একটু সুর নরম করে মিনতি করে বলল, আরে শোন না, মজা করেছি। আমি জানি তো তুই দরকার ছাড়া কোনো মেয়ের দিকে চোখও তুলে তাকাস না। আমি আসলে কিছুই বলিনি ওকে, শুধু বলেছি তোর যদি কথা বলতে ইচ্ছা করে তো গিয়ে বল। এখন আসল কথা হলো, আমি তোর বাইকের পেছনে বসে যাব। আমি একদম সোজা সাপটা ধমক দিয়ে বললাম, একদম না, দরকার হলে আমি বিয়েতে যাবই না, তবুও তোকে বাইকে নেব না। তোর জ্বালায় আমি অস্থির। মাইশা এবার পা দিয়ে মাটিতে আঘাত করে রাগে গজগজ করতে করতে বলল, যাচ্ছি না, বান্ধবীদের সাথেই গাড়িতে যাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু হাসি মুখে বললাম, বাঁচলাম মশা একটা। মাইশা মুখ বাঁকিয়ে ডাকল, নিলয়েন না। আমিও ছাড়ার পাত্র নই, চড়া গলায় বললাম, মশা। মাইশা জিভ বের করে বলল, ভ্যা। আমি সশব্দে বললাম, ভূ। চাচা, আব্বু আর বড়রা সবাই বড় মাইক্রোবাসে উঠল। রাজ ভাইয়াকে তার বন্ধুরা মিলে বেশ জাঁকজমক করে বরের গাড়িতে বসিয়েছে। শাওনরা বাইক নিয়ে ইতিমধ্যে হাজির। গাড়িগুলো সব এক এক করে চলতে শুরু করল। এলাকা পার হয়ে আমরা মেন রাস্তায় উঠলাম। রাজ ভাইয়ার তার বাইকে একটা এক্সট্রা ব্যাটারি লাগিয়ে মিউজিক সিস্টেম সেট করে রেখেছে। আমি সেই মিউজিকের প্লে বাটনে আলতো করে চাপ দিলাম। সাথে সাথেই জাস্টিন বিবারের গাওয়া লেট মি লাভ ইউ গানটা লাউডস্পিকারে বেজে উঠল।
চারদিকে বিয়ের আনন্দ, বরযাত্রী হয়ে কনের বাড়ি যাচ্ছি, সাথে প্রিয় বাইক আর হাতে ক্যামেরা। মিউজিক সিস্টেমে নিজের পছন্দের গানগুলো বাজছে। আসলে এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে। এরপর আমাদের বাইকের বহর দ্রুত গতিতে এগিয়ে চলল গন্তব্যের দিকে। বেশ অনেকটা সময় পার করে আমরা মেইন রাস্তা ছেড়ে গ্রামের সেই মেঠো পথে এসে পৌঁছালাম। বরযাত্রীর বড় গাড়িগুলোর অনেক আগেই আমরা এই ঝুলো মাটির পথ ধরেছি, না হলে ওই বড় গাড়িগুলোর পেছনে থাকলে ধুলো খেয়ে নির্ঘাত দম আটকে অজ্ঞান হয়ে যাওয়ার দশা হতো। মেঠো পথ, শীতের আমেজ শুরু হয়েছে মাত্র। রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, গাছে গাছে মাটির ভাঁড় পাতানো। হয়তো সুস্বাদু ভোরের রসের পর ঘোলাটে খেজুরের রস সংগ্রহ করার জন্য দুপুরেও মাটির ভাঁড়গুলো পেতে রাখা হয়েছে। বাইক নিয়ে আমরা চার বন্ধু এখন বরযাত্রীর মূল বহর থেকে বেশ খানিকটা দূরত্বে এগিয়ে আছি। রাস্তার দুই পাশে খেজুর গাছের অপরূপ সারি, আর তার পাশেই বিশাল খোলা মাঠ। সেই মাঠে আদিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত। গাঢ় হলুদ রঙের এই সরিষার মাঠ কতদিন যে দেখিনি, বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল এক অদ্ভুত ভালো লাগায়। আমি সাথে সাথে বাইকটা ব্রেক করলাম। ঝটপট ক্যামেরা বের করে সারি বেঁধে থাকা খেজুর গাছগুলোর কিছু দুর্দান্ত ছবি তুলে নিলাম। এরপর মেঠো রাস্তা থেকে নেমে সরাসরি সরিষা ক্ষেতের দিকে পা বাড়ালাম। হলুদ ফুলের ওপর প্রজাপতি আর মৌমাছিরা মনের সুখে উড়ে বেড়াচ্ছে। আমি ডিএসএলআরটা চোখের সামনে ধরলাম। একটা কালো ডানাওয়ালা প্রজাপতির খুব কাছে লেন্স নিয়ে গিয়ে ক্লিক করলাম। ছবিতে প্রজাপতি আর চারপাশের কিছু ফুল বেশ সুস্পষ্টভাবে ফুটে উঠল, আর পেছনের বাকি অংশটুকু ব্লার হয়ে এক মায়াবী রূপ নিল। একটা মৌমাছির মাইক্রোশট নেওয়ার পর পুরো সরিষা ক্ষেতের একটা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুললাম। ঠিক তখনই আরাফ অনেক দূর থেকে চিৎকার করে ডাক দিল, নিলয়, গাড়িগুলো এখনই চলে আসবে, তাড়াতাড়ি চলে আয়, আর দেরি করিস না ভাই। আরাফের ডাকে আমার সম্বিত ফিরে এলো। সরিষা ক্ষেত থেকে বের হবার সময় দেখলাম পাশেই একটা সরু পায়ে হাঁটার রাস্তা অনেক দূর চলে গেছে। তার কিছুটা দূরে একটা ছোট্ট পুকুর। আমন ধানের খোলা মাঠের পাশে সেই পুকুরে ফুটে আছে অসংখ্য লাল পদ্ম। দেখলাম একটা পিচ্ছি মেয়ে কিছু পদ্ম ছিঁড়ে আমার দিকেই এগিয়ে আসছে। ওর গায়ে কাদার সাথে কচুরিপানাও লেগে আছে। আমি মেয়েটাকে থামালাম। মুখটা রোদে পুড়ে কালো হলেও চোখ দুটো বেশ মায়াবী। আমি হাসি মুখে বললাম, এই খোকু, শোনো তো, হাতে ফুলগুলো নিয়ে একটু মিষ্টি করে হাসো তো দেখি, একটা ছবি তুলব তোমার। পিচ্ছি মেয়েটা আমার কথা শুনে লজ্জা পেয়ে খুব সুন্দর করে হাসল। আমি সাথে সাথে ওর একটা চমৎকার ক্যান্ডিড ছবি তুললাম। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, এই যে এতগুলো ফুল তুললে, এগুলো নিয়ে তুমি কি করবা এখন? মেয়েটা লাজুক গলার উত্তর দিল, এগুলা বাজারে নিয়ে বেচুম। আমি আবারও জিজ্ঞেস করলাম, কত টাকা করে বিক্রি করবা এক একটা ফুল? মেয়েটা বলল, প্রতি পিস 5 টাকা কইরা বেচুম। দেখলাম মেয়েটার হাতে প্রায় 10টার মতো লাল পদ্ম আছে। আমি পকেট থেকে মানিব্যাগ বের করলাম, একটা 500 টাকার নোট বের করে মেয়েটার হাতে দিয়ে ফুলগুলো ওর কাছ থেকে ঝটপট নিয়ে নিলাম। তারপর এক দৌড়ে রাস্তার ওপর চলে আসলাম। বিয়ের গাড়িগুলো প্রায় চলে এসেছে। মামুন আমার হাতের লাল টকটকে ফুলের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, মামুন বলল, কিরে নিলয়, এই ফুলগুলো দিয়ে তুই এখন কি করবি? আর নিজের পায়ের জুতোর দিকে একবার তাকিয়েছিস? সরিষার গাঢ় হলুদ রেণু আর ফুল লেগে কি জঘন্য অবস্থা হয়ে আছে দেখ। আমি জুতোর দিকে এক পলক দেখে হেসে বললাম, থাকুক না লেগে, দেখতে তো বেশ ভালোই লাগছে। প্রকৃতির রং গায়ে মাখলে ক্ষতি কি? আর এই পদ্মগুলো আমি মাইশার বান্ধবীনের দেবশালা, ওরা দেখে একদম ফিদা হয়ে যাবে। শাওন এবার চোখ টিপে টিপ্পনি কেটে বলল, ওই ভাই, তুই কিন্তু একদম ওদিকে নজর দিবি না। বিআইনগুলো তো রাজভাইয়ের বন্ধুরাই পটিয়ে ফেলবে। আমরা বরং মাইশার বান্ধবীদের বুকিং করার চেষ্টা করছি, তুই মাঝখানে এসব ফুল নিয়ে এসে বাগড়া দিস না। আমি অট্টহাসি দিয়ে উত্তর দিলাম, তোরা দেখি সব পাগল হয়ে গেছিস, ওসব তোদের জন্যই থাকলো, তোরা যা খুশি করিস, আমি আমার মতো আছি, চল এখন, দেরি হয়ে যাচ্ছে। ফুলগুলো বাইকের হ্যান্ডেলের সাথে খুব সাবধানে আটকে নিলাম। তারপর স্টার্ট দিয়ে আবারও বরের গাড়ির পিছু পিছু চলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর আমরা কনের বাড়িতে এসে পৌঁছালাম। বরের গাড়ির ঠিক পেছন পেছনেই আমরা বাইকগুলো নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়লাম। কনের বাড়িটা বিশাল বড়, সামনে বিশাল বড় উঠোন। বাড়ির একদম কাছে আসতেই লাউডস্পিকারে একটা হিন্দি গান প্রচণ্ড শব্দে কানে ভেসে এলো, তু হি হে মেরি, তু জিসম মেরা, মে রাজা হুঁ লেবাস তেরা, আয়ু করিব তু, ছলু মে তেরি রু, বিন তেরি মে হুঁ নশা, সমন্দর মে কিনারা তু, जो बिखरू में सहारा तू। মনে মনে গানটা আমিও গুনগুন করে গাইতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ গাইতে পারলাম না, কারণ হঠাৎ করেই গানটা বন্ধ করে দেওয়া হলো। পরক্ষণেই চারপাশ থেকে বর এসেছে বলে বিশাল এক শোরগোলার চিৎকার শুনতে পেলাম।
অসংখ্য মানুষ, মহিলা, পুরুষ আর বাচ্চাদের ভিড় আমাদের দিকে ছুটে আসতে শুরু করলো। আমরা কোনো রকমে পার্কিংয়ের জায়গায় বাইকগুলো রাখলাম। তাকিয়ে দেখি রাজভাইয়ের গাড়িটা সবাই মিলে ঘিরে ধরেছে, বিশেষ করে মেয়েদের ভিড় বেশি। কেউ কেউ গাড়ির জানালা দিয়ে উকি মেরে বর দেখার প্রাণপণ চেষ্টা করছে। আমি দেখে মনে মনে হাসলাম, মানুষের বর দেখার এত শখ কেন রে বাবা? যেন চিড়িয়াখানার কোনো আজব প্রাণী এসেছে। অবশ্য এটাই তো বিয়ের আসল আনন্দ। এই হুল্লোড় আর উন্মাদনা না থাকলে কি আর বিয়ে বাড়ি মনে হয়? তাকিয়ে দেখলাম ভাইয়ের বন্ধুরা মিলে ভাইয়ের মুখটা একটা বড় রুমাল দিয়ে বেশ ভালো করে ঢেকে দিয়েছে। বাড়ির একদম কাছে আসতেই মেইন গেটের সামনে রাজ ভাইয়ের গাড়িটা এসে থামল। সাথে সাথেই চারদিকে একটা শোরগোল পড়ে গেল। হঠাৎ কানে এলো এক অদ্ভুত কথা। কোনে পক্ষের নাকি নিয়ম আছে, বরকে নাকি কেউ একজন কোলে করে ভেতরে নিয়ে যেতে হবে, না হলে নাকি বিয়েই হবে না। শুনেই আমার চোখ ছানা বড়া। মনে মনে হাসলাম আর ভাবলাম, যা বাবা, এটা আবার কেমন আজব নিয়ম। সাধারণত জানি কনেকে কোলে করে আনা নেওয়া করা হয়, এখন দেখছি এখানে বরকেও সেই একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হবে। হতে পারে এটা এই এলাকার লোকাল কোনো প্রাচীন বিয়ের রীতি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে দেখলাম বরের গাড়ির কাছে একজন বেশ বয়স্ক লোক এসে দাঁড়িয়েছেন। সম্ভবত উনিই ভাইয়াকে কোলে তুলে ভেতরে নিয়ে যাবেন। কিন্তু লোকটাকে দেখে আমার বেশ হাসি পাচ্ছে। একে তো তিনি নিজে বুড়ো মানুষ, তার ওপর লাঠি ছাড়া ঠিকমতো হাঁটতে পারেন কিনা সন্দেহ, অথচ উনি এসেছেন আমার লম্বা চওড়া রাজ ভাইয়াকে কোলে তুলতে। আমি হাসি চেপে একপাশে দাঁড়িয়ে তামাশা দেখছি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই অনেকগুলো মেয়ের জোরালো চিৎকার কানে এলো। ওরে বাবারে, অনেকগুলো মেয়ে যদি একসাথে চিল্লায় তবে সেটা শুনতে অনেকটা বনের পাখিদের কিচিরমিচিরের মতো শোনায়। কোনো বাগানে সন্ধ্যার সময় গেলে পাখিদের ডাকে যেমন কান ঝালাপালা হওয়ার দশা হয়, ঠিক তেমনই অবস্থা হলো এখানেও। একসাথে একদল মেয়ে গেটের ওপাশ থেকে সমস্বরে চিৎকার করে উঠল, আগে গেট সাজানো আর গেট ধরার টাকা দাও, টাকা না দিলে খবরদার, কেউ ভেতরে পা রাখতে পারবে না। আমি একপাশে একা দাঁড়িয়ে এসব দেখছি আর বেশ এনজয় করছি। ঢাকাতে তো সাধারণত বিয়ে হয় কোনো একটা নির্দিষ্ট কমিউনিটি সেন্টারে বা ক্লাবে, সেখানে গেট ধরার জন্য একটা টেবিল সাজানো থাকে, সবকিছু বেশ ফর্মাল। কিন্তু এখানে ব্যাপারটা একদম সরাসরি, টাঁচা আর দারুণ প্রাণবন্ত। গ্রামে বেশ কয়েক বছর আসা না হওয়ায় এই বিষয়গুলো আমার কাছে একদম নতুন আর মজার লাগছে। মনে মনে বলছি, যা ইচ্ছে করুক, জম্পেশ লড়াই জমুক গেটে। ঠিক সেই সময় সিমরান আপুর ছোট মেয়ে আরাধ্যা দৌড়ে আমার কাছে এলো। ও আমার প্যান্টের কোনা ধরে টানতে টানতে আধো আধো গলায় বলল, মাম, পুল নেব, আমালে পুল দাও, পুল নেব, মাম দাও না। আমি আমার বাইকের হ্যান্ডেলে ঝুলানোর সেই লাল পদ্মগুলো আদরের ভাগ্নি আরাধ্যার হাতে দিয়ে দিলাম। ও ফুলগুলো পেয়ে খুশিতে ডগমগ হয়ে দৌড়ে ওর মায়ের কাছে চলে গেল। এদিকে আমার বন্ধুগুলো যে এক একটা আস্ত হারামি সেটা আবারও প্রমাণ করল। মেয়েদের গলার আওয়াজ আর টাকা চাওয়ার হট্টগোল শুনেই ওরাও আগ্রহ নিয়ে বাইক ছেড়ে গেটের একদম সামনে গিয়ে ভিড় জমিয়েছে। গেটের কাছে এখন প্রচণ্ড ভিড় আর হইহুল্লোড়। আমি শান্ত হয়ে বাইকের ওপর বসে ডিএসএলআরটা ওপেন করলাম। গেট ধরার এই হট্টগোল আর মানুষের অভিব্যক্তিগুলো ভিডিও করছি। হঠাৎ খেয়াল করলাম উপর থেকে আমার মাথায় আর কাঁধে এক গাদা হলুদ আর লাল গাঁদা ফুলের পাপড়ি হুড়মুড় করে এসে পড়ছে। আমি বেশ চমকে উঠলাম। ঝটপট বাইক থেকে নেমে দাঁড়িয়ে চারপাশ দেখলাম। ঠিক পেছনে তাকিয়ে দেখি 4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। সবার সামনে সাদা ড্রেস পরা একটা মেয়ে, যার হাতে একটা ছোট বাঁশের কুলো। সেই কুলোতে অনেকগুলো ফুলের পাপড়ি রাখা। মেয়েটি বেশ আয়েশ করে আমার মাথায় ফুল ছিটিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আমি মেয়েগুলোর দিকে ভালো করে তাকালাম। বড়জোর হাই স্কুলে পড়ে, ক্লাস 10-এ হতে পারে বড়জোর। আমার থেকে বয়সে এরা যথেষ্ট পিচ্ছি। একটু ভাব নিয়ে এদের কড়া করে একটা ঝাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। বুক ফুলিয়ে গম্ভীর গলায় কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সাদা ড্রেস পরা মেয়েটি বেশ ডাঁট নিয়ে কথা বলে উঠল। নিধি ভুরু কুচকে বলল, মিস্টার, আপনি এখানে এভাবে মূর্তির মতো বসে আছেন কেন? আপনি নিশ্চিত বরপক্ষের লোক। আমাদের নেহা আপুর কড়া অর্ডার আছে, বরপক্ষের কাউকেই যেন জ্বালানো বাদ দিইনি। যাকে হাতের কাছে সুযোগ পাব তাকেই জ্বালানোর হুকুম আছে আমাদের ওপর। আপনি তো একদম হাতের নাগালে। নেহা নামটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড বেগে ঢিপঢিপ শুরু করতে লাগলো। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। কে এই নেহা? কোন নেহার কথা বলছে এরা? আমার পরিচিত সেই নেহা নয় তো? হাজারটা প্রশ্ন সেকেন্ডের মধ্যে মাথায় জট পাকিয়ে গেল। তবুও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ওদের দিকে তাকালাম। আমার মেজাজটা তখন চড়ে গেছে। আমি বেশ চড়া গলায় আর বিরক্ত হয়ে ওদের বললাম, এই যে শোনো পিচ্ছিরা, তোমার সেই নেহা আপুকে পারলে এক্ষুনি আমার সামনে পাঠিয়ে দিও। অনেক ফাইজলামো হয়েছে,
কেন বরপক্ষ কি তার পাকা ধানে মই দিয়েছে যে এভাবে সবাইকে জ্বালাতে হবে? তোমার আপুকে যদি একবার সামনে পাই তবে একটা কোষের চর বসিয়ে দিতাম, দেখতি সব দাঁত খুলে হাতে চলে আসতো। ফাজিল মেয়ের যত সব ফাজিল চালামুন্ডা। যাও সামনে থেকে ভাগো, এখন মেজাজটা খারাপ করো না। আমার কথা শুনে সাদা ড্রেস পরা মেয়েটা যেন জ্বলে উঠল। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, ওই যে মিস্টার, কি বললেন আপনি? আমাদের ফাজিল বলছেন? আর স্পর্ধা কত বড়, আপনি নাকি আমাদের নেহা আপুকে চড় মারবেন? আপনাকে যদি আজ নাকে খদ দিয়ে নাকানি চুবানি না খাইয়েছি তবে আমারও নামও নিধি না। দেখে নেবেন আপনি, আপনার কপালে আজ অশেষ দুঃখ আছে। আমি এবার একটু বাঁকা হাসি দিয়ে তাচ্ছিল্য করে বললাম, আসছে আমার লেডি গুন্ডার দল, কি করবে শুনি? খুব তো সাহস দেখছি। নিধির দাঁত কিরমির করে বলল, আপনাকে আমরা এক্ষুনি। কথাটা শেষ করতে পারল নাও। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর আর কড়া কণ্ঠস্বর ভেসে এলো। সাজিদ বুক ফুলিয়ে সামনে এসে বলল, কি আমাদের ভাইয়াকে কি করবে তোমরা শুনি? আগে আমাদের সাথে কথা বলো, তারপর ভাইয়ার দিকে তাকিও। পেছনে ঘুরে দেখি সাজিদ, রিয়াদ, জিসান আর আদি এসে বুক ফুলিয়ে একদম ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে। হোরে বাপরে, পিচ্চি গুন্ডাদের সাথে লড়াই করতে দেখি আমার পুরো গুন্ডা বাহিনী হাজির হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মার্ভেলের অ্যাভেঞ্জার্স মুভির ফাইনাল শ্যুটটা এখানেই হবে। আমি আমার কাজিনদের দিকে তাকিয়ে একটা স্বস্তির আর বাঁকা হাসি দিলাম। খেলা তো এবার জমবে। শয়তানগুলো হয়েছে আমার ওপরের ফাজিল, যদিও তেমন ফাজলামো করতে পারি না, কেমন যেন লাগে এখন। তবুও একটু আড্ডু ফাজিলের খাতায় আমার নাম আছে। ওখান থেকে উঠে চলে আসি গেটের কাছে। সেই তখন থেকে কতগুলো মেয়ে এসে বকবক করেই যাচ্ছে। শুনলাম 10,000 টাকা না দিলে কাউকেই ঢুকতে দেবে না। মেজাজটা গেল খারাপ। ভাইয়ার বন্ধুগুলো কি করছে জানি, সামান্য গেট পার করতে পারে না, আবার আগে যে বসে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে তাকিয়ে দেখি রাজ ভাইয়ার কল। রিসিভ করলাম। কি ব্যাপার ভাইয়া, তুমি বিয়ের সময় ফোন কি করো? আর বলিস না, ফ্রি ফায়ার খেলতে খেলতে কখন যে পকেটে নিয়ে চলে এসেছি। ওরে এফএফ খোর, তোমার বউ হবে দেখো পাবজি খোর। চুপ কর কাচ্চিলাহর, দেখ না ভাই গেটে কি হয়েছে। আর তো বসে থাকতে ভালো লাগছে না। আমি জানি তুই ছাড়া এটা কেউ ঠিক করতে পারবি না। কেন, তোমার কেন এটা মনে হচ্ছে? তুই যে ফাজিলের চরম লেভেলের শক্ত হাড়, তাতে করে তুই পারবি এটা। যাও, পাম দিয়ে বাঁশ দিতে হবে না, দেখছি কি করা যায়। আমি ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকি। মাঝে মাঝে জোরে চিৎকার শোনা যাচ্ছে। একদল মেয়েরা বারবার চিৎকার করে বলছে, আগে টাকা পরিশোধ করতে হবে, তারপর ভিতরে আসতে হবে। আবার শুনছি, না না, এত অল্প টাকায় হবে না, আমরা কাল থেকে গেট সাজিয়েছি, পুরো টাকায় লাগবে। কি ভয়ঙ্কর রে বাবা! এদিকে ক্ষুধাতে আমি চোখে সেই সর্ষের ফুল দেখছি। বেশ কাছে গেলাম, সিয়াম ভাইকে বলতে শুনলাম, আপনারা এমন কেন করছেন? এভাবে টাকা নেওয়া মানে তো ডাকাতি। 5,000 দিচ্ছি, অন্তত যেতে দিন। মেয়েগুলো চিৎকার করে বলছে, হবে না, আমরা ছাড়ছি না। কি ঝামেলা রে বাবা, জীবনে বিয়েই করব না এভাবে, দরকার হলে পালিয়ে বিয়ে করব। দেখে শুনে বিয়েতে কত খরচ, এর থেকে পালিয়ে বিয়ে করা কত ভালো। খালি মালা কেনো, কাজীকে টাকা দাও, বউ সালাম করলে বকশিস দাও, আর গাড়ি ভাড়া, ব্যাস। আর কি, তারপর যার বউ তারই থেকে গেল। আগে যদি বুঝতাম এমন হবে, তবে মেয়েকে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে দিতাম। অসহ্য। আমি সামনে গেলাম। ওরে বাবারে, প্রায় 15 থেকে 15 জন মেয়ে একই রকম রঙের লাল শাড়ি পরে আছে। একই রকম সাজ, একই রকম চুলের স্টাইল, একই রকম সাজসজ্জা, সব মিলিয়ে কতগুলো লাল পরী সামনে দাঁড়িয়ে আছে। বেশ জোরেই চিৎকার চেঁচামেচি শুনছি। কিছুতেই ওনারা ছাড়বেন না। বোঝানোর পরেও কাজ হচ্ছে না। আমি তখনও কথা বলিনি, কেবল চুপচাপ দাঁড়িয়ে আছি। আর সহ্য করতে পারছি না। জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম, এ বিয়ে হবে না। সবাই এক ঝটকায় থেমে গেল। পুরো গম গম করা বিয়েবাড়িটা হঠাৎ চুপ হয়ে গেছে। কেউ আর কোনো কথা বলছে না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না এভাবে কেন তাকিয়ে আছে। পকেটে ফোন বাজছে, সিও রাজ ভাইয়ার ফোন। ব্যাটা মনে হয় আমার কথা শুনতে পেয়েছে, তাই হাই হাই করছে। যদি বিয়ে না হয়, কি না কি বলে বিয়ে ভেঙে যায় যদি। ভাইয়াকে দেখতাম রোজ উঠোনে বসে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে পুটুর পুটুর করতে। অবশ্যই সে নাদিয়া ভাবির সাথে বিয়ের আগে ফোনে কথা বলতো, এক প্রকার প্রেমও করত। নাদিয়া ভাবিকে সে সিওর ভালোবেসে ফেলেছে। এ কারণে হয়তো ফোন দিয়ে বলবে, দেখ ভাই, উল্টাপাল্টা কিছু বলিস না। কথাগুলো ভেবে বেশ হাসি পাচ্ছে। তারপর পুরো বাড়িটাতে তখন নীরবতা ভর করেছে। আমার চিৎকারের পর সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি মহাকাশ থেকে আসা কোনো ভিনদেশি এলিয়েন। আমি নিজেও একটু থতমত খেয়ে গেলাম। হুট করে চিৎকারটা দিয়ে ফেলে এখন আর নতুন করে কোনো কথা বলার সাহস পাচ্ছি না। কেমন যেন ভেতরটা একটু ভয় ভয় করছে। এতগুলো মানুষের সামনে আবার ইজ্জত পাংচার হয়ে যায় কিনা। তাকালাম ডানে বামে,
আমার সেই হারামি বন্ধুগুলোও ঠিক এই বিপদের সময় পাশে নেই। সবাই যেন ভিড়ের মাঝে হাওয়া হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন ভাবছি কি করব, তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এই বিয়ে না হওয়াই ভালো। ওরে বাস! আমি তো চমকে উঠলাম। ঝটপট পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার বন্ধু আরাফ বুক ফুলিয়ে কথাটা বলেছে। যাক বাবা, জানটা ধরে এলো। অবশেষে বন্ধুগুলো পাশে এসে দাঁড়িয়েছে। এবার আর আমাকে ঠেকাই কে? ভেতরে এক অন্যরকম সাহস কাজ করতে শুরু করলো। আমি এবার গেটের দিকে এক পা এগিয়ে গিয়ে বেশ দাপটের সাথে আর বিরক্ত হয়ে বললাম, দেখুন, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আপনাদের এই বাজারের মতো দর কষাকষি দেখছি। আমি জানতে চাই, এটা কি কোনো সম্ভ্রান্ত পরিবারের বিয়ে বাড়ি নাকি পণ্য কেনা বেচার কোনো হাট বাজার? আমরা কি এখানে বরকে 10,000 টাকায় বিক্রি করতে আসছি? বর কি কোনো সস্তা পণ্য? ঠিক আছে, ফাইন, আপনাদের যখন টাকার এতই শখ, তবে 10,000 টাকাই দিচ্ছি। বরকে আপনাদের কাছেই রেখে দিন, আমাদের আর বরের দরকার নেই। রাজভাইয়া এখানেই থাকুক, আমরা বরং চলে যাই। কথাটা বলেই বেশ একটা হিরো হিরো ভাব নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলাম। কিন্তু ভেতরে ভেতরে আমার তখন আত্মা শুকিয়ে গেছে। আমি জানি আমার মানিব্যাগে মাত্র 2,000 টাকা পড়ে আছে, তাই সাহস করে মানিব্যাগটা খোলার হিম্মত পাচ্ছিলাম না। মনে মনে ভাবছি, হায় হায় নিলয়, চিপায় পড়ে তো ভাব নিয়ে মানিব্যাগ বের করলি। এখন যদি এই ফাজিল মেয়ের দল সত্যিই টাকাটা চেয়ে বসে, তবে তো মান সম্মান একদম ধুলায় মিশে যাবে রে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ওই কড়া ঝাড়ি শুনে ও পক্ষের কেউই আর কথা বলছে না। আমাদের পক্ষের লোকজনও দেখলাম আমার কথায় বেশ জোর পেয়েছে। তারা সবাই মিলে ঠিক ঠিক বলে শোরগোল তুলে দিল। আমি মানিব্যাগটা হাতে নিয়ে নাটকীয় কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দেখলাম আব্বু, মেজো চাচা, মামা আর সাথে অপরিচিত আরও দুজন মুরব্বী লোক এসে আমার পাশে দাঁড়িয়েছেন। মেজো চাচা টেবিলের উপর টাকা রেখে বেশ শান্ত গলায় বললেন, এই নাও 10,000 টাকা, এখন গেটটা ছেড়ে দাও তো মা। আসলেই তো অনেকক্ষণ ধরে আমরা মুরব্বীরাও বিষয়টা দেখছি। আমরা একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু নিহাত ভাইয়ের ছেলে নিলয় এসে যখন কথাটা বলল, তখন আমরা আর না এসে পারলাম না। শোনো বাবা নিলয়, আমি হলাম মেয়ের মেজো চাচা, আর উনি হলেন মেয়ের মামা। তোমরা বাচ্চা মানুষ, বিয়ের এই ছোটোখাটো মান অভিমান এখন বাদ দাও। আর এই যে মেয়েরা, তোমরা টাকাটা গুনে নাও আর মেহমানদের ভেতরে যাওয়ার রাস্তা করে দাও তো। টাকাটা টেবিলের উপর রাখা হলো। সবাই যখন বেশ উৎসবমুখর আমেজ নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, আমিও ভাবলাম এই হট্টগোল থেকে এবার নিষ্কৃতি পাওয়া যাবে। আমি যেই না ঘুরে চলে আসব, ঠিক তখনই একটা মিষ্টি অথচ ধারালো কণ্ঠস্বর গেটের ওপাশ থেকে তীরের মতো ধেয়ে এলো। কণ্ঠস্বরটি ভেসে এলো, চাচু, টাকা লাগবে না, টাকাটা ওনারা উঠিয়ে নিন। বরপক্ষ বোধহয় জানেই না যে বিয়ে বাড়ি মানে একটা মজার উৎসব। এখানে সব কিছুই স্রেফ আনন্দের জন্য করা হয়। রং মাখা, ফুল ছিটানো, গানের তালে তাল মিলিয়ে নাচ করা কিংবা গেট সাজানো সবই একটা সুন্দর স্মৃতির অংশ। বরপক্ষ যদি এই উৎসবের আনন্দটুকু না বুঝে উল্টো রেগে গিয়ে বিয়েই না করতে চায়, তবে দরকার নেই। আমাদের বোন এমনিতেই অনেক সুন্দরী আর গুণবতী, আরও ভালো রাজপুত্রর মতো ছেলের সাথে তার বিয়ে হবে। কথাটা শুনে মেজাজটা 1 সেকেন্ডে তুঙ্গে উঠে গেল। মনে মনে ভাবছি, সবই তো ঠিকঠাক মিটমাট হয়ে গেছিল, এখন এই উস্কানি দেওয়া মেয়েটা আবার কোত্থেকে উদয় হলো? আমি একদম কড়া জবাব দেওয়ার জন্য সামনে ঘুরে তাকালাম, কিন্তু তাকাতেই আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমি যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। কয়েকটা টেবিল আর লাল ফিতে টানানো ওই গেটের ওপাশে দাঁড়িয়ে থাকা লেহেঙ্গা পরা মেয়েটির দিকে আমি অপলক তাকিয়ে রইলাম। ওর লম্বা চুলগুলো একপাশে করে বেশ আয়েশ করে সামনে বুটের ওপর ফেলে রাখা, হাত ভর্তি টকটকে লাল মেহেদি আর মায়াবী মুখে হালকা করে কাজল দেওয়া। আমি যেন পৃথিবীর সব ভাষা হারিয়ে ফেললাম, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটিকে আমি খুব খুব ভালো করেই চিনি। এই মুখ আমি 1000 বছর দেখলেও ভুলব না। আমি মনে মনে কাঁপা কাঁপা কণ্ঠে নামটা উচ্চারণ করলাম, নেহা। নেহা এখানে কেন? ওইভাবে কোনে পক্ষের হয়ে কথা বলছে কেন? বুকটা হঠাৎ ধক করে উঠল। মাইশা বলেছিল নাদিয়া ভাবিরা কিন বোন, একজন নাকি ঢাকা থেকে পড়াশুনো করে। তার মানে নেহাই কি সেই মেজ বোন? নিধিতা, নাদিয়া আর নেহা। গলাটা যেন বালুর মতো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দীর্ঘ 4 বছর পর এই চেনা মুখটাকে আবারও এতটা সামনে দেখছি। খুব বেশি দূরত্ব নেই ও আমার থেকে, ঠিক আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার অতীত। নেহা এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। আমি 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে দ্রুত চোখ নামিয়ে নিলাম। বুকের ভেতর এক অদ্ভুত চাপা রাগ আর পুরনো অভিমান আবারও দানা বাঁধতে শুরু করল। চঞ্চল মনটা যেন কেমন নীরব আর নিথর হয়ে গেল। আমি একটু আর চোখে তাকিয়ে দেখলাম আমার বন্ধু আর বড় ভাইয়ারা সবাই নেহার দিকেই হাঁ করে তাকিয়ে আছে। তাকাবেই বা না কেন?
মেয়েটা যে কোনো পুরুষের চোখের ঘুম হারাম করে দেওয়ার মতো আকর্ষণীয় তা তো আমি 4 বছর আগেই জানতাম। ভিড় ঠেলে আমি একাই বাড়ির বাইরে বেরিয়ে আসলাম। পেছনে শুনলাম বরপক্ষকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সবাই বেশ আনন্দ করতে করতে ওই বিশাল অট্টালিকায় ঢুকছে। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এটা তবে নেহাদেরই বাড়ি? তার মানে নেহা হলো রাজভাইয়ার শালি, আর আমার এক্স গার্লফ্রেন্ড, আমার এক্স। নিজেকে একটা তেতো হাসি দিয়ে বললাম, আহারে নিলয়, এক্স যখন ভাইয়ের শালি, ক্ষতি কি? টেম্পু চালাও, না হলে তাকে মারো গুলি। আমি যদি স্বপ্নেও জানতাম যে নেহা রাজভাইয়ার শালি, জানলে মরে গেলেও কখনোই এই বিয়েতে আসতাম না। আবারও সেই পুরনো ক্ষতগুলোতে নেহার মুখটা দেখে যেন নুন ছিকিয়ে দিল। ভাবছি এখন পুরোটা সময় কিভাবে এই মায়াবিনীকে এড়িয়ে চলব। কেমন আছেন নিলয় সাহেব? পেছন থেকে আসা এই মিষ্টি কণ্ঠস্বরটা শুনে আমি একটু থমকে গেলাম। বিয়ের বাড়ির প্রচণ্ড শোরগুলার কোলাহল ছেড়ে আমি তখন একটু শান্তির খোঁজে বাড়ির পাশে থাকা পুকুরপাড়া এসে বসেছি। জায়গাটা বেশ সুন্দর। পুকুরের সাথে লাগানো সিঁড়ি বা শান বাঁধানো ঘাটটা বেশ রাজকীয়। ঘাটে একা চুপচাপ বসে আমি আপ্রাণ চেষ্টা করছি নেহার মুখটা মন থেকে মুছে ফেলার জন্য। পুকুরে একদল কালো হাঁস মনের সুখে সাঁতার কেটে বেড়াচ্ছে। একবার এপাশে যাচ্ছে তো পরক্ষণেই ওপাশে। আমি আমার ক্যামেরাটা অন করে সেই দৃশ্যগুলোর কয়েকটা শট নিলাম। পুকুরটাতে আবার রঙিন বড় বড় বিদেশি পুঁটি মাছের চাষ করা হয়েছে। মাঝে মাঝে মাছগুলো খেলার ছলে পানির ওপর টপ করে ভেসে উঠছে, আর আমি লেন্সবন্দি করছি সেই চঞ্চল মুহূর্তগুলো। একা একা নির্জনে বসে যখন নেহাকে মাথা থেকে ঝেড়ে ফেরার জন্য নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখছি, ঠিক তখনই পেছন থেকে এক নারী কণ্ঠের সেই প্রশ্ন, কেমন আছেন? আমি চমকে উঠে পেছনে তাকালাম। দেখি মাইশার বান্ধবীরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। 3 জন মেয়ে আমার ঠিক পেছনে এসে থমকে দাঁড়িয়েছে। সকালে মাইশা যার কথা বলছিল সেই অরিন মেয়েটা সবার আগে দাঁড়িয়ে, আর বাকি 2 জন কিছুটা দূরত্ব বজায় রেখে পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। আমি বসা থেকে ঝটপট উঠে দাঁড়ালাম। অরিনের একদম সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম মেয়েটা বেশ লজ্জামাখা চাহনি নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখে মুখে এক অদ্ভুত জড়তা আর মুগ্ধতা। পুরো ব্যাপারটা আমার কাছে বেশ এনজয়েবল মনে হতে লাগলো। একটা সময় ছিল যখন পড়াশোনা করতাম, তখন এই রকম মেয়েদের মনোযোগ পাওয়ার জন্য বা তাদের একটু দেখার জন্য কতই না ঘুরেছি। স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে গার্লস স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতাম। স্কুল ছুটি হলে মেয়েদের পিছু নিতাম। কোনো মেয়ে যদি ভুল করেও একবার তাকাতো, তবে বন্ধুদের কাছে বুক ফুলিয়ে গর্ব করে বলতাম, দেখেছিস, ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসেছে, ও নিশ্চিত আমার প্রেমে পড়েছে। কিন্তু এখন সময় আর বাস্তবতা একদমই ভিন্ন। আব্বু সবসময় একটা কথা বলতেন, আজ তুমি যার পেছনে পাগলের মতো ঘুরছো আর সে তোমাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না, তা নিয়ে একদম চিন্তা করো না। ক্ষণিকের এই আকর্ষণ বড়ই অদ্ভুত জিনিস। এটা শুধু সাময়িক মায়া সৃষ্টি করে। এই মায়া কাটিয়ে যখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, দেখবে হাজারটা মেয়ে তোমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছি, কিন্তু মাঝখান থেকে নেহা নামক এক মায়াবিনী প্রেয়সীর চোখের মায়ায় আমি এমন বাজেভাবে আটকা পড়েছিলাম যে সেই বিষাক্ত মায়া থেকে বের হতে আমাকে অনেকগুলো রাত নির্ঘুম কাটাতে হয়েছে। নেশার ঘরে নিজেকে ডুবিয়ে রাখতে হয়েছে দিনের পর দিন। মেয়েটা আবারও নড়ে চড়ে উঠল, বলল, কেমন আছেন বললেন না তো নিলয় সাহেব? অরিনের ডাকে আমি একটু চমকে উঠলাম। ওর দিকে এবার একটু ভালো করে তাকালাম। না, মেয়েটা কিন্তু দেখতে বেশ মিষ্টি, মন্দ না। যে কোনো সাধারণ ছেলে এই মেয়ের একটা ইশারার জন্য যে কোনো প্রকার পাগলামি করতে এক পায়ে প্রস্তুত হয়ে যাবে। আমি একটু গম্ভীর হওয়ার ভান করে বললাম, কিছু বলবে তুমি আমাকে? এভাবে এখানে দাঁড়িয়ে আছো যে? অরিন একটু থত্তমত খেয়ে আমতা আমতা করে বলল, জি মানে না, আসলে এমনিই কথা বলতে এলাম আপনার সাথে। আমি একটু সহজ হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম কি? অরিন এবার একটু হেসে বলল, আমার নাম অরিন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? আপনি কেন মেয়েদের সাথে একদমই কথা বলেন না? আমি অবাক হওয়ার ভান করে বললাম, তোমাকে এই আজব আর গাঁজাখুরি কথা কে বলেছে শুনি? অরিন সোজাসুজি বলল, কেন? মাইশা বলল। ও বলল, আপনি নাকি মেয়েদের 2 চোখে দেখতে পান না, আপনি নাকি অনেক বেশি দেমাগী আর রাগী। মনে মনে ভাবলাম, আহারে মাইশা, ওই মশাটার জন্যই আজ আমার প্রতি এই মেয়েদের ভালোবাসা একদম উপচে পড়ছে।
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া এই মেয়েগুলোর একটা বিশেষ স্বভাব আছে। সাধারণত মহিলা কলেজে পড়া মেয়েরা ছেলেদের সাথে সরাসরি খুব একটা মিশতে পারে না। এই সংকোচের কারণেই তারা হয় ভার্চুয়াল জগতের অচেনা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়, নয়তো বাড়ির আশেপাশে চেনা জানা কোনো হ্যান্ডসাম ছেলের সাথে খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে যেতে চায়। অরিন এবার ইতস্তত করে বলল, আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? খুব দরকার ছিল আসলে। আমি একটু ভাব নিয়ে মুচকি হেসে বললাম, নাম্বার লাগবে? মাইশার থেকে চেয়ে নিও, ও তো আমার কল লিস্টের নাড়ি ভুড়ি সব জানে। মেয়েটা চাইলে অনায়াসে মাইশার কাছ থেকে আমার নাম্বার নিতে পারত, কিন্তু সির্ফ কথা বলার বাহানা তৈরি করতেই সে আজ আমার কাছে এসেছে। আমি ভেতরে ভেতরে বেশ মজা পাচ্ছিলাম। অরিনের সাথে কথা শেষ করে পুকুর পাড় থেকে বাড়ির দিকে যখন হেঁটে আসছি, তখন দেখি কিছুটা দূরে নেহা দাঁড়িয়ে আছে। ও তীক্ষ্ণ এক অদ্ভুত জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার ওর চোখের দিকে তাকাতেই ওর চট করে চোখ নামিয়ে নিল। পরক্ষণেই ওর বান্ধবীরা নেহার পাশে এসে দাঁড়ালো। আমি একটু অ্যাটিটিউড নিয়ে ওদের একদম গা ঘেঁষে পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছি। তখন নেহার এক বান্ধবীকে বলতে শুনলাম, সিমি বেশ উত্তেজনা নিয়ে ফিসফিস করে বলল, ইস, ছেলেটা কি কিউট রে, একদম ক্রাশ খাওয়ার মতো। দুলাভাইয়ের আপন চাচাতো ভাই হয়। বৌভাতে আমরা সবাই যাব, তখন এই বিয়াইয়ের সাথে একটু জমিয়ে মজা তো করতেই হবে। কি বলিস নেহা? আমি ওদের দিকে ফিরেও তাকালাম না। মনে মনে বললাম, আমার কি আর ইগো বা অ্যাটিটিউড কম নাকি? নিজেকে একটু জাহির তো করতেই হবে। আর সাথে যখন নিজের এক্স সামনে থাকে তখন তো কোনো কথাই নেই। ভাবটা এমন নিলাম যেন ওদের অস্তিত্বই আমার কাছে নেই। ঠিক তখনই নেহার রাগী কণ্ঠস্বর কানে এলো। নেহা ধমক দিয়ে সিমিকে বলল, সিমি, তোকে কিন্তু আমি একদম পিটাবো, বুঝলি? চারপাশে এত মানুষজন আর তুই যা তা বলছিস। একটু তো ভদ্রতা শেখ। মানুষজন দেখলে কি ভাববে আমাদের সম্পর্কে? আমি আড়াল থেকে শুনলাম আর মনে মনে হাসলাম। নেহার এই জেলাস মার্কা কথা শুনে বুঝলাম পুরনো আগুন এখনো নেভেনি। নেহার সেই জেলাস মার্কা কথাগুলো কানে আসতেই আমার মনে মনে একটা বিজয়ের হাসি ফুটল। বুঝলাম পুরনো মায়া এখনো পুরোপুরি মুছে যায়নি। পুরো বাড়িটা তখন মেহমানদের আনাগোনায় একদম গমগম করছে। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি চারদিকে সাজ রব। সবাই বেশ আয়েশ করে নাস্তা পানি করছে, কিন্তু মুশকিল হলো আমি নিজের বসার মতো একটু জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। চারদিকে চোখ বুলিয়ে দেখলাম রাজভালিয়ার পাশে অল্প একটু জায়গা খালি আছে। সেখানে আমার বোন নাজিয়া, মাইশা আর অরিন বসে আছে। আমি কাঁধে ক্যামেরাটা ঝুলিয়ে বেশ ভাব নিয়ে এগিয়ে গেলাম। ওদের কয়েকটা ক্যান্ডিড শট নিয়ে নাজিয়াকে একটু ধমকের সুরে বললাম, এই নাজিয়া, একটু সরে বসতো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে ভাইয়ার পাশে বসতে দে। নাজিয়া একটু মুখ বাঁকিয়ে সরে বসল। আমি ধপাস করে রাজভাইয়ার পাশে বসে পড়লাম। আমার ঠিক উল্টো দিকে মাইশা আর অরিন বসে আছে। লক্ষ্য করলাম কিছুটা দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইশাদের দিকে বেশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু মাইশা নয়, আমার বোন নাজিয়ার দিকেও যে তাদের নজর নেই তা কিন্তু না। অবশ্য এতে আমার বোনেরও বাকি দোষ দেব। বিয়ে বাড়িতে এমন দৃশ্য তো খুবই স্বাভাবিক। তাছাড়া আজ প্রতিটা মেয়ে যেভাবে নিজেকে সাজিয়ে এসেছে তাতে যে কোনো ছেলের হার্টবিট কয়েকটা পালস মিস করতে বাধ্য। কিন্তু আমার এই অন্যের বোনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকাটা একদমই সহ্য হয় না। আমার স্টাইল আলাদা। পছন্দ হলে আমি সরাসরি গিয়ে কথা বলি। মাইশা হঠাৎ মুখ টিপে হেসে বলল, কিরে নিলয়েন না, কই ছিলি এতক্ষণ? তোকে তো পাওয়াই যাচ্ছিল না। আমি পাল্টা জবাব দিলাম, তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম রে মশা। কেন, খুব মিস করছিলি নাকি? নাজিয়া এবার আমাদের দুজনের ওপর বিরক্ত হয়ে বলল, তোরা কি এখানে এসেও শুরু করলি? ভাইয়ার পাশে অন্তত একটু ভদ্র থাক। রাজভাইয়া রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে গম্ভীর গলায় বললেন, নাজিয়া ঠিকই বলেছে, তোরা অন্তত আজকের দিনটাতে একটু চুপচাপ থাকতো। লোকজনের সামনে ঝগড়া না করলে কি তোদের পেটের ভাত হজম হয় না? রাজভাইয়ার ওই ধমক খেয়ে আমরা সাময়িকভাবে একটু শান্ত হলাম, কিন্তু মাইশার পেটে তো কথা হজম হয় না। সে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, নিলয় শোন না, একটা মেয়েকে দেখেছি আমি। শুনলাম মেয়েটার নাকি প্রচণ্ড দেমাগার ভাব, ছেলেদের নাকি বেশ নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। আমাদের আরাফ, শাওম আর মামুন ভাইয়াও ট্রাই করেছিল, কিন্তু তাদের নাকি অলরেডি রিজেক্ট করে দিয়েছে। তুই কি পারবি ওই ভাবওয়ালি মেয়েটাকে পটাতে, নাকি তুইও ওই বাকিদের মতো লেজ গুটিয়ে পালাবি? অরিন এবার মাইশার কথা শুনে একটু অধিকার নিয়ে বলে উঠল, মাইশা, উনি কেন ওই মেয়েটাকে পটাতে যাবেন? ওনার কি কোনো ঠেকা পড়েছে নাকি? ওসব করার দরকার নেই ওনার। রাজভারিয়া রুমালের ফাঁক দিয়ে আমার দিকে একবার তাকালেন। অরিনের এই কথা আর ওর চাহনি দেখে যে কেউ সহজেই বুঝে যাবে যে মেয়েটা আমার ওপর একটু হলেও ক্রাশ খেয়ে আছে। আমি মাইশাকে আরেকটু রাগানোর জন্য আর নিজের ইগো জাহির করার জন্য বললাম,
তার নাম জানিস? ওই ভাবুয়ালি মেয়েটার, দেখতে কেমন সে? নাজিয়া এবার ইশারায় দেখিয়ে বলল, মেয়েটার নাম অনু। ওই যে দেখ, বড় আব্বুর রুম থেকে বেরোচ্ছে। নেভি ব্লু শাড়িটা হাতে কুচি করে গুটিয়ে নিয়েছে, দেখেছিস? আমার বোন নাজিয়ার কথা মতো আমি ওইদিকে তাকালাম। আরে, এ তো সেই মেয়েটা যে একটু আগে গেটের কাছে দাঁড়িয়ে আমাকে আর নেহাকে শুনিয়ে করা কথাগুলো বলছিল। নেহার সাথে যার বেশ খাতির দেখলাম। আমি মনে মনে একটা শয়তানি বুদ্ধি আটলাম। চুলগুলো একটু আঙুল দিয়ে ঠিক করে নাজিয়াকে বললাম, নাজি, যা তো চট করে সাউন্ডের বল যে আমি ডাকছি। আর মশা, শোন, একটা বাজি ধরছি, যদি ওই মেয়েকে আমি পটাতে পারি তবে কথা দে, তুই আর কখনো আমাকে তেলাপোকার ভয় দেখাবি না। রাজি আছিস? মাইশা এবার অট্টহাস্যে দিয়ে বলল, তুই অনুকে পটাবি? তাহলেই হয়েছে। যে ছেলে কেবল বাড়ির চার দেওয়ালের ভেতরে পটর পটর করে আর বাইরে কারো সাথে কথাই বলে না, বিশেষ করে মেয়েদের দেখলে যে ছেলে মাইলখানেক দূর দিয়ে হাঁটে, সেই ছেলে অনুর মতো দেমাগি মেয়েকে পটাবে? বাবা গো বাবা, এটা তো ভাবলেই আমার হাসি পাচ্ছে। নাজিয়া এবার আমার হয়ে জবাব দিল, মশার ডিম মাইশা, তুই নিলয়কে এখনো ভালো করে চিনিস না। ও যখন জেদ ধরে তখন পাহাড়ও টলে যায়। মাইশা পাল্টা ভেংচি কেটে বলল, আমি আমার এই তেলাপোকা ভিতুর ডিম ভাইটাকে খুব ভালো করে চিনি। ওর দৌড় কতটুকু তা আমার জানা আছে। আমি বললাম, হুট। মাইশা বলল, হাট। আমি বললাম, সর। মাইশা বলল, দূর হ। আমি বললাম, ব্যাহ। মাইশা বলল, ফুফু। রাজভাইয়া এবার প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার করে বললেন, তোরা কি থামবি একটু? তোদের জ্বালায় তো আমি শান্তিতে কবুল বলতেও ভয় পাচ্ছি। তোদের সমস্যাটা কি রে? কেন সারাক্ষণ এভাবে কুকুরের মতো ঝগড়া করিস তোরা? পুরো অসহ্য লাগছে এখন আমার কাছে। রাজভাইয়ার ওই সিংহ গর্জনে আমরা দুজনেই একদম কেঁচো হয়ে চুপ হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তেই শাওন, আরাফ আর মামুন আমার কাছে চলে এলো। আমি ওদের দিকে একটু রাগী আর তাচ্ছিল্যের চোখে বললাম, কিরে তোরা, এখানে এসেই তো পাকনামি শুরু করেছিস। একটা সামান্য মেয়েকেই যদি পটাতে না পারিস তবে সারা জীবন এত জিম আর স্টাইল মেরে কী লাভ হলো তোদের? তোরা কি শুধু শোপিস হয়ে থাকবি? আরাফ এবার চড়া গলায় চ্যালেঞ্জ দিয়ে বলল, ভাই, তুই মেলা বকিস না তো। তুই কি আসলেও পারবি ওর সাথে কথা বলতে? অনুর যা অ্যাটিটিউড, ও তো তোকে পাত্তাই দেবে না। আমি বেশ কনফিডেন্সের সাথে বললাম, কেন পারবো না? নিলয়ের ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। মামুন এবার বলল, ঠিক আছে, যদি তুই আসলেই অনুকে পটাতে পারিস তবে আজ থেকে তোকে গুরু মানব। যা দেখি কেমন পারিস বিজয় ছিনিয়ে আনতে। আমি এবার গা থেকে দামি ব্লেজারটা খুলে নাজিয়ার হাতে দিলাম। এখন আমার পরনে শুধু ধবধবে সাদা টি শার্ট আর তার ওপর দিয়ে কালো ওড়নাটা স্টাইল করে পেঁচানো। চুলগুলো আরেকবার সেট করে নিলাম। বন্ধু আর কাজিনদের দিকে তাকিয়ে একদম দাপটের সাথে বললাম, দেখ তাহলে তোরা আজ নিলয়ের লাভ গেম কাকে বলে। তোরা শুধু দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখ, বিজয় মাল্য নিয়ে আমিই ফিরব। বলেই আমি ধীর অথচ দৃঢ় পায়ে অনুর দিকে এগিয়ে যেতে শুরু করলাম। প্যান্ডেলের সব আওয়াজ যেন আমার কানে তখন ঝাপসা হয়ে গেল। আমার লক্ষ্য এখন একটাই, অনু।